এজেন্ট হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবেক সচিব আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। শহীদ খান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বৃষ্টির কারণে খুব একটা কাগজ আসে নাই। মানব জীবনের শিরোনাম হচ্ছে, শুধু কি পতিত্ব শক্তি নির্বাচন বানচাল করতে চায়? পুলিশ নিয়ে অভিযান, 2 ঘন্টা পর টাকা নিয়ে আসে 2 সমন্বয়ক। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজি। আমার দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের। দিল্লির ছত্রছায়া ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমাদের সময় নির্বাচন ঘিরে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারা দেশের কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ রূপান্তর। ফ্লাই জোনেই সহস্রাধিক উঁচু ভবন, তদন্তে ফের স্কুলের নমুনা সংগ্রহ। খবরের কাগজ। দক্ষিণপন্থীদের উত্থান কেন এবং কিভাবে? জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত, 12 বিষয়ে মতৈক্য, 6 ইস্যুতে অনৈক্য। দিনকাল। গণহত্যার অভিযোগ, তবুও অধরা অপরাধী পুলিশ কর্মকর্তারা। তারেক রহমান একজন দূরদর্শী রাজনৈতিক নেতা। আলোকিত বাংলাদেশ। বিতর্কিতদের নির্বাচনী দায়িত্বে রাখবে না ইসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 নেতা 7 দিনের রিমান্ডে। করতুয়া একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। যুক্তরাষ্ট্র থেকে 25টি বিমান কিনবে সরকার। যে কটা কাগজ, সব কটা কাগজের শিরোনামে হচ্ছে যে গুলশানের সাবেক এমপির বাসায় যে পদ্ধতিতে বা যে কায়দায় মানে চাঁদাবাজি হচ্ছিল, তার একটা চাঞ্চল্যকর খবর। এবং জানেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে 7 দিনের রিমান্ডও নেওয়া হয়েছে। চাঁদাবাজি তো সবসময় খবর হচ্ছে। দেশে একটা মব সংস্কৃতি এবং মব সৃষ্টি করে কাউকে ঘেরাও করা, এবং গুলশানে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এর আগেও একটা ঘটনায় বোধহয় 2-1 জন গ্রেপ্তার হয়েছিলেন, এবং সেটার খবরটা, শেষ খবর আমরা জানি না। তো গুলশানের একজন সাবেক এমপির বাসায় যে চাঁদা চাওয়া হয়েছিল 50 লাখ, তো প্রথম দিকে তারা খুব ভয় পেয়ে গেছিলেন। তারা জোগাড় টোগাড় করে 10 লাখ টাকা বোধহয় তাদের দিছিলেন। পরে বাকি 40 লাখ টাকার জন্য যখন গিয়েছেন, তখন তারা এটা দিতে পারেননি, এবং তাদেরকে হুমকি ধামকি দেওয়ার কারণে তারা পুলিশকে ফোন করেন, এবং পুলিশ সেখানে যায়। তারপরে তাদেরকে গ্রেফতার করেছে, এবং কীভাবে গ্রেফতার হয়েছেন, কী হয়েছে, অনেক পত্রিকায় রিপোর্টটা আসছে। একটা জিনিস এখানে ভালো খবর সরকারের জন্য, যে সরকারের পুলিশ সম্পর্কে অনেক কথা বলা হয় যে তাদের এখন ঠিকমতো কাজ করতে পারছেন না, কাজ করছেন না, কাজ করতে দেওয়া হচ্ছে না। বাট গুলশানের এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে, তাদের গ্রেফতার করেছে, তাদের থানায় নিয়ে গেছে, তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি, এবং পরবর্তীতে তারা কোর্টে হাজির করে রিমান্ড চেয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল বা হয়ে থাকবে, সন্দেহের অবকাশ নেই। কারণ এই যে চাঁদাবাজ দলের যে নেতা, তার সাথে তো আমাদের এমন কোনো ভিআইপি নেই যার সাথে ছবি নেই। সকলের সাথে, রাজনৈতিক দলের নেতার সাথে ছবি আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবি আছে, নাহিদ সাহেবের সাথে ছবি আছে, অনেকের সাথে, সবার নাম আর এখানে বললাম না। এবং তিনি তো একজন বড় নেতা, এবং তার কিছু ভিডিও টিডিও আসছে, গান বাজনা করছেন, তার গ্রামের ভিডিও টিডিও করা হয়েছে। এখানে তার মাকে বোধহয় একটা ইন্টারভিউ করতে গিয়েছিল, ওইটা না করলেও চলতো। এই ক্ষেত্রে আমরা যদি আমাদের যে বৃদ্ধ মাতা বা বাবা, তার ছেলের অপরাধের জন্য এটা আমাদের থেকে যদি আমরা সরে আসতে পারি, সেটা ভালো। এটা মিডিয়ার জন্য ভালো না, বড় কোনো মিডিয়া না। আমাদের দেশে তো এখন অনেক লোকজন মিডিয়া তৈরি করে ফেলেছে, এবং অনেক লোকজন ফেসবুকে পোস্টিং দেয়। তো এইখানে রিমান্ড দিয়েছে, এটা একটা যে মনে হচ্ছে যে ঠিক আছে, পুলিশ রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বের করা যে এই চাঁদাবাজদের পিছনে কে ছিল। আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে কিছুদিন আগে যখন পুরান ঢাকার ঘটনা হলো, তখন কিন্তু নানান স্লোগান, চাঁদা উঠে পল্টনে চলে যায়, লন্ডনে, এরকম নানান কিছু বলা হয়েছে, এবং আরও অশ্লীল অনেক স্লোগান দেওয়া হয়েছিল। তো এখন তো এই বিষয়েও তো দেখেন কীভাবে উঠলো, এবং এটা একটা বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে আন্দোলনের মধ্য দিয়ে যে কমিটি, এর আগে আমি শুনেছিলাম যে কোনো সমন্বয়ক নাকি দেশে এখন নাই। তো আজকে তারা সমস্ত জেলা কমিটি তারা বাতিল করেছেন। তো এটা সামনের দিকে এগিয়ে যাক, এবং এই ধরনের অপরাধের জন্য, এই ধরনের দুর্বৃত্তপনার জন্য তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। শুধুমাত্র তো একটা দলকে দোষ দিয়ে লাভ নেই, বা এদেরকে দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশে চাঁদাবাজি একটা
রোগ। আমাদের দুর্নীতি যেমন একটা সর্বগ্রাসী রোগ, চাঁদাবাজি একটা সর্বগ্রাসী রোগ। একেবারে ফুটপাত থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত চাঁদা তোলা হয়। চাঁদা কিভাবে তোলা হয়, কারা চাঁদা তুলেন, কাদের নেতৃত্বে তুলেন, কারা ভাগাভাগি পান, এইসব বিষয়ে অনেক রিপোর্ট হয়েছে এই দেশে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সংস্কারের মধ্যে এই জায়গাতেও তারা অনেক কিছু করতে পারতেন। তো এটা একটা শুরু হলো, দেখা যাক, আমরা অপেক্ষা করতে পারি যে তাদের রিমান্ডে কী হয়, কী কী তথ্য বের হয়। তো তাদেরকে পুলিশ আদালতে যখন হাজির করা হয়েছে, এদের পেছনে নিশ্চয়ই বড় শক্তি আছে, না হলে তো নাহলে এরা একটা সাহস পাবে এই না। বয়স কত, 18, 19, 20 18, 19, 20, 21 বছর বয়স হতে পারে, তারা এত বড় চাঁদাবাজ। আপনি এরকম চাঁদাবাজ কি আপনি দেখছেন যে একটা বাসায় ঢুকে যায়, প্রাক্তন এমপির বাসায়? আমরা তো একটা এটা নাকি ধরে ধরে কোথায় কোথায় হ্যাঁ কাকে খুঁজে খুঁজে কাকে- বের করতো যে কোথায় কোথায় আওয়ামী লীগের আছে, দোসর টোসর আক্কা টাক্কা দিয়ে কিছু চাঁদাবাজি করা যায় কিনা, আদায় করা যায় কিনা। তার বাড়িতেও দালান তোলার কাজ টাজ হচ্ছিল। এনিওয়ে, এটা একটা অন্যায় করেছে, অন্যায় শাস্তি হোক, এবং এই যে সেও যেন নিয়ম বিচার পায়। এই বিষয়ে আমরা সবসময়, আমি এবং আমাদের দেশের মানুষজন, আপনারাও সবসময় তো চান যে কোনো ঘটনা ঘটুক তার তদন্ত হোক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক। এটা যার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই। এই ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস আমার কাছে নজরে আসছে, এটা আমার বলা প্রয়োজন মনে করছি, যে আপনি দেখবেন যে এই যে ফ্যাসিবাদের দৌসর বা ফ্যাসিবাদের নেতা বলে যাদেরকে বলা হয়, তাদেরকে হেলমেট পরানো হয়, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়, পিছনে হাতকড়া দেওয়া হয়। মন্ত্রী, উপদেষ্টা, কারোই ব্যাপারে, এখানে ইভেন চিফ জাস্টিস প্রাক্তন, তার ক্ষেত্রে এটা হয়েছে। আমি এদের যে ভিডিও ফুটেজ দেখছি, এদের কিন্তু কোনো হাতকড়া পরানো হয়নি। সো সেখানে ন্যায় বিচার হয়েছে কিনা সেটাও একটু চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট প্রশ্নটা করে রাখলাম, ভবিষ্যতে যেন আমরা এটাও ফলো করি। কারণ হাতকড়া পরানোর যে নিয়মটা আছে, আপনি তাকেই হাতকড়া পরাবেন যাকে আপনি বিপজ্জনক মনে করবেন, যে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে যেতে পারে, নিয়মটা তাই। তা আমরা তো হাতকড়া বিষয়টাকে একটা এমন বিষয় বানিয়ে ফেলেছি যে এইসব না পড়ালে যেন কিছু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আইনের শাসনটা নিশ্চিত করতে হবে। ওয়েল, আমরা যা মানে প্রসঙ্গ নির্বাচন, এই 13 দলের সঙ্গে বৈঠকের পরে একটা খবর ছড়িয়ে বলল যে 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এবং এটা আসলে বিভ্রান্তির কারণ আছে যথেষ্ট। তার কারণ হলো যে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান কখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেন না। নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তো এখানে এই নিয়ে একটা বিভ্রান্তি, এর মধ্যে এমনিতেই নির্বাচন অনিশ্চিত, এর মধ্যে এই সমস্ত খেলায় নির্বাচন তো মানে আরও বেশি ধোঁয়াশা পজিশনের মধ্যে, অবস্থার মধ্যে চলে গেছে। না, 13 দলের সাথে যখন বৈঠক করলেন, কোন একজন নেতা এসে বললেন যে ইউনূস সাহেব কয়েকদিনের মধ্যে একটা নির্বাচনের তারিখ দিয়ে দেবেন। এইটাই তো বিভ্রান্তি। মানে এটা তো ডক্টর ইউনূসের কাজ না, বা উপদেষ্টা মণ্ডলী বা যে অন্তর্বর্তী সরকার আছে, তারা তো নির্বাচনের তারিখ দেবে না। হ্যাঁ, একটা আলাপ আলোচনা তো নিশ্চয়ই এটা বললে তো বড় দলগুলোর সঙ্গে বৈঠকে বলবেন, এটা এদের সাথে বৈঠকে কেন বলবেন? এই জন্য তো কার সাথে বসে কি আলাপ হচ্ছে, কতটুকু আলাপ হচ্ছে, এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আর 3 মিনিটের করে যে পরীক্ষা ধরনের আলাপ, মানে ইন্টারভিউ টাইপের আলাপ, তো সব মিলে যে কি আলাপ হচ্ছে এবং কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না, কিসে যে গুরুত্ব পাচ্ছে, এটা তো মানুষজন কনফিউজ হয়ে যায়। নির্বাচনের তারিখ তো অবশ্যই নির্বাচন কমিশন ঘোষণা করবে। একটা হতে পারে যে ডক্টর ইউনূস সাহেব এখন রোড ম্যাপ বলতে পারেন, রোড ম্যাপটা বলতে পারেন। এখন তিনি 4টা, তার ঘোষণায় আছে 4 ধরনের নির্বাচনের মানে সময় আছে, তারিখ নাই, সময় আছে, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন। এখন এটা হতে পারতো যে হয়তো উনি বলছেন যে আমি একটা সময়টা সুনির্দিষ্ট করে দেবো, এটা হয়তো বলেছেন, বা কি আলোচনা হয়েছে এটা জানি না। তো সুতরাং উনি অতটুক পর্যন্ত বলতে পারেন, কিন্তু নির্বাচনের ডেট ডিক্লেয়ার করে দেবেন এটা তো ওনার পক্ষে বলা সম্ভব না, বলা লিগালও না, বৈধ হবে না। এটা এই দায়িত্ব নির্বাচন কমিশনের। সুতরাং এটা নিয়ে যে কথা ছড়িয়ে পড়ছে, ইয়েস, বিভ্রান্তি হচ্ছে, এবং এই বিভ্রান্তি করার দরকার ছিল না। এটা মনে হয় ঠিক হয়নি। যাই হোক, নিয়ে নির্বাচনের আপনি কি দেখছেন নির্বাচন? না, আমি তো এখনো আগের পজিশন থেকে কোনো উন্নতি দেখি না এই ব্যাপারে। তো আপনি আমাকে গত 6 মাসে অনেকবার প্রশ্ন করেছেন। আমি তো ওই যে দেখি 4টা টাইম লাইন আছে, ডিসেম্বর, অল্প কিছু সংস্কার হলে, আর লন্ডন বৈঠক পরে হলো ফেব্রুয়ারি,
জামাতও বলছিল যে আপনার রমজানের আগে একটা নির্বাচন হতে পারে। জামাত তখন ওই পজিশনে কখনো থাকে না। আর ওনার একটা ঘোষণা ছিল যে জুন পর্যন্ত না, আমরা এপ্রিলের মধ্যে করে ফেলবো। আর জুন তো আছে, 30শে জুনের পরে একদিনও না। তো এই তো তার অনেক ইয়ে আছে, যদি আছে, শর্ত আছে, এবং সেগুলো কোড আনকোড পড়লে তো অনেক মানে ওইসব যদি না হয়, সংস্কার যদি হয়, আমরা যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারি, তো এইসব কথার মারপেচে নির্বাচনের ব্যাপারে আমি এখনো কোনো নিশ্চিত হতে পারিনি। মানে একজন নাগরিক হিসেবে আমি অনিশ্চিত। ওদিকে আপনি জানেন যে জুলাই সনদের 12 বিষয়ে মতৈক্য হয়েছে, 6 বিষয়ে মতৈক্য হয়নি, অনৈক্য রয়ে গেছে। হ্যাঁ, জুলাই সনদে তো সব বিষয়ে মতৈক্য হবে এমন ভাবার তো কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে জুলাই একটা ঘোষণা, এবং এই ঘোষণায় যদি যখন রাজনৈতিক দলদের বলা হবে যে আপনারা সবাই মিলে এই ঘোষণা আমরা তৈরি করব, তাহলে সকলের মতামত থাকবে, এবং সকলের মতামতের ভিত্তিতে যেখানে মতৈক্য হবে সেটা দিয়েই ঘোষণাটা হওয়া উচিত বলে আমি মনে করি। এখন সম্ভবত ওই কমিশনের যে ভাইস চেয়ারম্যান মতৈক্য কমিশন, ঐক্যমত্য কমিশনের, তিনি বোধহয় বলেছিলেন যে কারো কোনো বিষয়ে অমত থাকলে সেটাও তুলে ধরা হবে। তো আপনি একটা ঘোষণা করবেন, সেখানে মত দ্বিমত সবই তুলে ধরবেন, এটা নতুন স্টাইল হতে পারে, করতে পারেন। বাট আমার মনে হয় যে বিষয়ে আমাদের ঐক্যমত্যে পৌঁছতে পারবো সেটা নিয়েই সনদ হলে এটা সবার জন্য ভালো হবে, এবং এটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এতে আবার ওই কনফিউশন সৃষ্টি হবে না। তা দেখা যাক, আলোচনা হয়তো 12 বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেটা ভালো খবর। 6টা বিষয় যেগুলো হয়নি সেগুলো আমরা তো এখনও জানি না, সেই বিষয়ে হয়তো আরও আলোচনা হবে। বাট আমাদের হাতে খুব কম সময়, কারণ 30 তারিখের মধ্যে বা এই মাসের মধ্যেই জুলাই ঘোষণা করা হবে এরকম একটা সরকারের পক্ষ থেকে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল। তা আমরা আরও কয়েকটা দিন আছে, 2, 3, 4টা দিন আছে, আমরা অপেক্ষা করে দেখি যে তারা কোথায় গিয়ে পৌঁছেন। আপনি জানেন যে মার্কিন শুল্ক আলোচনা যেটা, সেখানে একটা নতুন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে যে শুল্ক কমাতে আমাদেরকে 25টা বোয়িং কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। না, শুল্ক কমাতে এটা কিনতে হবে এমন না, মানে আমরা কমানোর জন্য চেষ্টা করছি, সেখানে আমরা 25টা বোয়িং কেনার চিন্তা ভাবনা করছি। এটা তো নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হয়। কী নিয়ে আলোচনা করবেন আপনি? এটা তো এখন এমন একটা সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু দেশে কোনো পার্লামেন্ট নাই এবং আরও পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি নাই বা এমন কোনো ফোরাম নেই যেখানে এইসব বিষয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ, বিমানের তো একটা বোর্ড আছে, সেই বোর্ডে এইসব আলোচনা হয়েছে কিনা আমরা জানি না। বোর্ডের চেয়ারম্যান তো একসময় বিমানের এমডি ছিলেন, সচিব ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আমাদের যে সংস্কার কমিশন হয়েছিল দিয়ে সংস্থাপন মন্ত্রণালয়, মানে জনপ্রশাসন মন্ত্রণালয় ভিত্তিক, সেটারও চেয়ারম্যান ছিলেন। সুতরাং আমি তাদের কোনো এটা তো বিমান বোর্ডে প্রথম আলোচনা করা উচিত, এবং বিমান বোর্ডের আলোচনার ভিত্তিতে ডিমান্ডটা নির্ধারণ করা দরকার। এমনি ধরেন এটা নিয়ে আমরা একটু সাদামাঠা আলোচনা করতে পারি আজকে, মানে আমি পুরো ডিটেলসে যাব না। 25টা বিমান আপনি কিনবেন, তো এটা একটা প্রজেক্ট প্ল্যান তো থাকতে হবে, আপনি কত বছরে কিনবেন। আর বিমান তো শেলফে পাওয়া যায় না, আমি অর্ডার করলাম আর চলে আসবে। আচ্ছা ধরেন বেশ অনেক বছর লাগে, তো আপনি ধরেন যে আমি 25টা কিনবো, এটা নিয়ে আমরা ওদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম। হয়তো প্রতি বছর 4টা করে আসতে পারে, বা 2 বছরে 4টা করে আসতে পারে। আমরা এই বিমানগুলো কোন রুটে চালাবো, রুট বের করতে হবে তো, কারণ আমাদের কাছে তো বেশি রুটস নাই। তো সুতরাং এই রুটগুলো বের করতে হবে, প্যাসেঞ্জার করতে হবে। যদি আমরা এই বিমান কিনি, তাহলে তো আমাদের নিউ ইয়র্ক রুট ওপেন করার ব্যাপারে আমেরিকান সরকারের সাথে আলোচনা করতে হবে। সেটা হবে হয়তো না, হবে হয়তো, মানে এগুলো তো হলো যে আপনার প্ল্যানিং। আমরা তো একটা ওই যে হঠাৎ এক সিদ্ধান্ত নেওয়ার মধ্যে আছি, এটাকে আমি অ্যাডহক সিদ্ধান্ত মনে করি। এগুলো আলাপ আলোচনা করে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমার কাছে মনে হবে যে মার্কিন কর্তৃপক্ষ নিশ্চয়ই এগুলো চিন্তা করবে, যে বাংলাদেশ যে বললো 25টা বিমান কিনবে, তারা অর্ডারটা কীভাবে প্লেস করবে। সুতরাং ঠিক আছে, আমরা দেখি সামনের দিকে কী করা যায়। হয়তো আমরা F-16ও কিনতে পারি মার্কিনদের কাছ থেকে, কারণ আমাদের তো যে জাহাজগুলো আছে, অনেক আলোচনা হলো না এই অ্যাক্সিডেন্টের পরে, এগুলো ট্রেনিং জাহাজগুলো, অন্যান্য জাহাজগুলো জরাজীর্ণ, এগুলো অলরেডি চীন উৎপাদন বন্ধ করে দিছে। তারপরে এটার লাইফ স্প্যান আছে, এটা 30-35 সাল পর্যন্ত চলতে পারে, অনেক দেশ ব্যবহার করতে। এগুলো বদলে এগুলো কেনার মতো টাকা আছে কিনা, আমাদের টাকা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। টাকা না থাকলে এই সিদ্ধান্ত নিবে কেন?
আর আমরা এই যে লোনে কিনবো, আমরা ওই যে কিনবো তারপর ধীরে ধীরে টাকা দিব, এরকম হতে পারে। সেরকম মার্কিন ব্যাংক আছে যারা আমাদেরকে লোন দিতে পারে। তো একটা কিছু মডাস অপারেন্ডি তো বের করতে পারবে। আপনার কাছে তো এত টাকা নেই যে আপনি ঠাস করে সব কিনে ফেলবেন। সব কিছু আপনি ওইভাবে কিনতে পারেন। কিছু তো বিমান দুই একটা কেনা হয়েছিল, ড্রিম লাইনার ভালো চলছে। ড্রিম লাইনার তো একটা অ্যাক্সিডেন্টও করলো আহমেদাবাদে, যখন ওইটা নিয়ে অনেক কথাবার্তা আছে। বাট স্টিল ড্রিম লাইনার ইজ এ ভেরি গুড বিমান। বোয়িংয়ের এই বিমানটা খুবই ভালো। মাঝখানে কিন্তু আমরা ফ্রান্স প্রেসিডেন্ট যখন আসছিলেন তখন আমরা ওদের কাছ থেকে এয়ার বিমান কেনার চিন্তা করছিলাম, এয়ারবাস কেনার চিন্তা ভাবনা করেছিল। এবং লন্ডনে বোধহয় এখানে ইউনুস সাহেবের ভিজিটের সময়ও এটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে, ওদের প্রতিনিধি বোধহয় এসে দেখা টাকা করেছিলেন। তো এখন আমরা শুল্কের ঠেলায় ওখানে চলে গেলাম। এখন আমরা ইউরোপ থেকে আবার কি আসে এটাও অপেক্ষা করতে হবে। সো অ্যাডক সিদ্ধান্ত নিয়ে লাভ নেই, এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি এখন 25টা বিমান কেনার সিদ্ধান্ত নিলেন, তারপরে যদি নির্বাচিত সরকার এসে তারা মনে করে না আমরা এতগুলো বিমান কিনবো না, তখন সেটা নিয়ে একটা বড় সমস্যা হতে পারে। এটা তাদের জন্য একটা চাপ সৃষ্টি করে গেলাম কিনা আমরা সেটা ভেবে দেখতে হবে। কিন্তু আপাতত তো আপনাকে নাইলে শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য সবই তো বন্ধ হয়ে যাচ্ছিল। না, সেটার এই জন্য জন্য একটা কম্প্রোমাইজ ফর্মুলা আর কি। না, সেটার জন্য আমাদের যে নেগোসিয়েশন করার দরকার ছিল বা যেভাবে নেগোসিয়েট সেটা আমরা ফেল করেছি। সেটা আমরা কিন্তু ফেল করেছি। এবং আমাদের এই ব্যবসায়ী নেতারা এবং সব ব্যবসায়ীরা এক কথা বলেছেন, তারা তো চেষ্টা করতে বলেছিলেন, লবিস্ট নিয়োগ করতে বলেছিলেন। তো আমরা তো সেটা মিজারেবলি ফেল করছি। ফেল করে এখন আমরা নানান কিছু করার চেষ্টা করছি। আসলে আমাদেরকে এখনও ভালোভাবে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা আমেরিকার সাথে কী কী করলে আমাদের সুবিধা হবে। খবরের কাগজের শিরোনাম হচ্ছে দক্ষিণপন্থীদের উত্থান কেন এবং কিভাবে। এটা কি সারা পৃথিবী জুড়ে? না, বাংলাদেশের খবর। বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়েও আমি দক্ষিণ এই আছে, এই প্রবণতা লক্ষ্য করা যায়। প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটার একটা ইয়ার যে আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীটা চিন্তা করি, তো ওই মহাযুদ্ধের মধ্য দিয়ে মনে হয় পৃথিবীর অনেক দেশগুলো অনেক শিক্ষা নিয়েছিল। তো শিক্ষা নিয়ে তারা একটা প্রোগ্রেসিভ একটা মানে কল্যাণমুখী রাষ্ট্র করার জন্য চেষ্টা করেছে, গণতন্ত্র করার চেষ্টা করছে। তারপর তারা ইমিগ্রেশনটার ব্যাপারে একটু লিবারেল হয়েছিল, এবং এই ইমিগ্রেশন লিবারেল হওয়ার কারণে পৃথিবীর দেশে দেশে অনেক মানুষ গিয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এবং ওটার ফলে পৃথিবীর দরিদ্র দেশগুলো বা উন্নয়নকামী দেশগুলো অনেক উপকৃত হয়েছে। বাট সেই সব দেশে দেখা যাচ্ছে যে তাদের যারা মানে যারা সেখানকার নাগরিক, মানে ইমিগ্রেন্টদের আগে যারা নাগরিক, তারা এই ব্যাপারটাকে পছন্দ করছেন না। যার ফলে যারা লিবারেল আছে তাদের ব্যাপারে নাগরিকদের বেশ কিছু অবজারভেশন আছে, এবং তারা ঝুঁকে পড়ছেন ডানপন্থী দলগুলোর দিকে। বাংলাদেশের কেন উত্থান হলো, এটা অনেক বড় গবেষণার বিষয়। এখন পত্রিকা তো রিপোর্ট করেছে উত্থান হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন দক্ষিণপন্থী বলা যাবে কিনা তাদেরকে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। মানে আমরা যেটা দেখছি যে ধরেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির শক্তির চেয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন বা যারা কোরআন সুন্নাহর আইন করতে চান বা ইসলামী শাসন চান, তাদের শক্তি বেড়েছে, এটা তো আমরা দেখতেই পাই। এবং তাদের হয়তো তারা গত 15 বছর তাদের শক্তিটা প্রদর্শন করতে পারেননি, বা কিন্তু 15 বছর আগে তাদের এত শক্তিও ছিল না। সুতরাং বিগত 15 বছরে বা বিগত 50 বছর ধরে তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছেন, এবং তাদের শক্তি বেড়েছে। এবং আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে ধর্মের একটা উন্মাদনা সৃষ্টি করা হয়েছে। ইসলামও ফ্যাসিস্ট বলে একটা বিষয় চলে আসছে, যে এখন আপনি তাদেরকে ইসলাম ফ্যাসিস্ট বললে এটার জন্য আবার গর্দান কাটা যেতে পারে আমাদের। সেজন্য ওটাও আমরা বলতে পারবো না। সালাফিস্ট মুভমেন্টের কথা বলা হয়, তা একটা মানে তাদের মধ্যে একটা জঙ্গি ভাবাপন্ন গ্রুপ সৃষ্টি হয়ে গেছে, নানান গ্রুপ। এবং তারা মনে করেন যে এই গণতন্ত্র দরকার নেই, দেশে একটা ইসলামী শাসন কায়েম করতে। আইএস নামে যেটার উদ্ভব হয়েছিল মধ্যপ্রাচ্যে এবং কয়েকটি দেশে, তারাও এখানে কাজ করার চেষ্টা করছে। আফগানে যেরকম তালেবানদের, তাদের সঙ্গে ওখানে যে কিছু লোক যুদ্ধ করেছিল, তারাও অ্যাক্টিভ। তো সব মিলিয়ে আমরা তাদের একটা উত্থান দেখতে পাচ্ছি, তাদের শক্তি দেখতে পাচ্ছি। বাট জনগণের মধ্যে তাদের কত পপুলারিটি আছে এটা আমরা কিভাবে বুঝবো? এখন তারা তো কেউ নির্বাচন চান, কেউ নির্বাচনে আসতে চান না, এবং তারা নির্বাচন মনে করেন যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা জনপ্রিয়তা অত নাই, এবং তারা জনগণের রায় হয়তো পাবেন না। সেই কারণে নানান সমস্যাও সৃষ্টি হচ্ছে। অনেক ধন্যবাদ। আমি দেশ রূপান্তরের শিরোনাম হচ্ছে ফ্লাই জোনেই সহস্রাধিক উঁচু ভবন, এমনকি বেবি চকের যে অফিসটা সেটাও উঁচু ভবন। ফ্লাই জোনে ফ্লাই জোনে কি
কি হচ্ছে বাংলাদেশে, কি করছে, কেন করছে। তার মানে বাংলাদেশে আমরা যে মাঝে মাঝে বলি যে লুটেরা পুঁজিবাদের দেশ, তো এই লুটেরা পুঁজির দেশে লুটেরা পুঁজিবাদীরা তাদের যা ইচ্ছা তাই করবে, কোনো আইন মানবে না, এবং এই ফানেলের মধ্যেও তারা এইসব করবে। তাই যে দেখতেছি। তো এখন এই যে করছে, এখন এটা আমরা কতটা ভাঙতে পারবো, ভাঙবো কি না, ভাঙার চেষ্টা করবো কি না। এবং অফকোর্স এই দুর্ঘটনার পরে তো দুর্ঘটনা ঘটেছে, নানান বিষয় উঠে আসছে, বাট এই যে ফ্লাই জোনের মধ্যে যে একটা স্কুল ছিল, এইসব জোনেতে আপনি স্কুল, হসপিটাল, মাদ্রাসা, আপনি কোনো শিক্ষালয়, অন্য কোনো ট্রেনিং প্রতিষ্ঠান, মানে এমন কিছু করতে পারবেন না যেখানে অনেক লোকের সমাগম হবে। এখানে যদি কয়েকটা বিল্ডিং থাকতো, তার মধ্যে একটা দুইটা যদি ক্ষতিগ্রস্ত হতো, হয়তো এতজন লোকেই মারা যেত, কিন্তু এত শিশুর মৃত্যু আমাদেরকে আলোড়িত করেছে। সুতরাং ফ্লাই জোনে যা কিছু আছে সেগুলোর ব্যাপারে আইন যা বলে সে আইনগত ব্যবস্থা নিতে হবে, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু করতে পারে, তাদের এটা কাজ, এবং তারা এটা করতে পারে। কারণ দলীয় সরকারের সময় তো এইসব আইন ভঙ্গ করা হয়, কারণ যাদের কাছে টাকা পয়সা আছে, যারা সরকারকে নিয়ন্ত্রণ করতে পারেন বা যারা দুর্নীতির আশ্রয় নিতে পারেন। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, নাম হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক তো একজনও নাই। এটা তো অনেক জায়গায় নেই, সেটা তো আপনি না, এটা কি করে সম্ভব? আমাদের যে আছে পোর্টগুলো আছে, সেগুলো তো এই পোর্টগুলো কি সামরিক পোর্ট নাকি? এগুলো তো বেসামরিক পোর্ট। সব পোর্টে নেভির লোকজনকে দেওয়া হয়, সব বিমান যেটা আছে, বিমান এমনকি বিমানের এমডি নামটা পরিবর্তন করা দরকার, বেসামরিক রাখার। আপনি নাম পরিবর্তন করবেন নাকি এটাকে বেসামরিক অবস্থায় রাখবেন সেটাই চিন্তা করেন আপনি। পৃথিবীর কোনো দেশে এরকম নাই, ইভেন পাশের দেশ ইন্ডিয়াতে সেনাবাহিনী অনেক শক্তিশালী, সেখানেও নাই। এটা আমরা একটা ঐতিহ্য, পাকিস্তানি ঐতিহ্য বা সেনা শাসনের ঐতিহ্য মেনে চলছি। এটা নিয়ে কথাবার্তা হতে পারে, এবং সামরিক বাহিনীকে এটা ভাবতে হতে পারে। আপনি ওখানে শুধু দেখলেন, আপনি আমাদের সিটি কর্পোরেশনের দেখেন না, সিটি কর্পোরেশন চিফ মেডিকেল অফিসারকে, সিটি কর্পোরেশন চিফ কনজারভেটিভ অফিসারকে, আপনি মেডিকেল কলেজগুলো দেখেন না, তাদের যে প্রধান কে থাকেন। তো এখানে আসেন সেনাবাহিনীর লোকেরা আছে। এই যে প্রতিষ্ঠান হিসাবে ওটা তো একজনকে নিয়োগ দেওয়া, ওটা তো বেসামরিক প্রতিষ্ঠান। হ্যাঁ, এটার নামের আপনি পরিবর্তন করে বলতে পারেন যে না, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ না করে কি নাম দিতে পারেন। আপনি চাইলে বিমান চলাচল কর্তৃপক্ষ দিতে পারেন, তাহলে বেসামরিকটা বাদ দেওয়া যেতে পারে।